হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার এক নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন রয়েছে, যেগুলি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল কি নামে পরিচিত? ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল কি নামে পরিচিত? অপশন বলছে দেবপ্রয়াগ, নাকি রুদ্রপ্রয়াগ, নাকি বিষ্ণুপ্রয়াগ, নাকি কর্ণপ্রয়াগ। কি হবে? দেবপ্রয়াগে কিন্তু ভাগীরথী এবং অলকানন্দা নদী এসে মিলিত হয়েছে। আচ্ছা, প্রয়াগ শব্দের অর্থ কি? দুই বা ততোধিক নদীর মিলনস্থল কি বলা হয়ে থাকে? প্রয়াগ। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ প্রয়াগ রয়েছে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে বা আপকামিং যে কোনো এক্সামে আসতে পারে, সেগুলো একটু রিক্যাপ করে নেব। আচ্ছা, সর্বপ্রথম অলকানন্দা নদীর উৎপত্তি হচ্ছে শতপথ হিমবাহ থেকে। দিয়ে যখন সে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, তখন ঠিক তার অপোজিট সাইড থেকে একটা নদী এসে মিলছে, ধৌলি গঙ্গা। তাহলে ধৌলি গঙ্গা নদী এবং অলকানন্দা নদীর মিলনস্থল তোর বিষ্ণুপ্রয়াগ নামে পরিচিত। আচ্ছা, ওইটা মিলিত কোথায় হয়েছে? না, যোশী মঠের কাছে। তাহলে আমরা একটা প্রয়াগ পেলাম কি? বিষ্ণুপ্রয়াগ, যেটা অলকানন্দা এবং ধৌলি গঙ্গার মিলিত প্রবাহ বা যেখানে মিলেছে। আচ্ছা, আবার অলকানন্দাটা একটু দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, তারপরে এসে মিলিত হচ্ছে নন্দাকিনী নদী। কি নদী? নন্দাকিনী নদী। তাহলে নন্দাকিনী নদী আর সেই অলকানন্দা নদীর মিলনস্থল হচ্ছে নন্দপ্রয়াগ। আবার অলকানন্দা নদী দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে এবং তারপর তোর পিন্ডার নদী এসে মিলিত হচ্ছে। কি নদী? পিন্ডার। তাহলে পিন্ডার নদীর সাথে অলকানন্দা নদীর মিলিত প্রবাহটাকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ। তাহলে আমরা তিনটের প্রয়াগ কি পেলাম? বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, তারপর কর্ণপ্রয়াগ। আবার অলকানন্দা নদী আসছে, আবার এই দিক থেকে মন্দাকিনী নদী আসছে, দিয়ে অলকানন্দা নদী এবং মন্দাকিনী নদীর মিলিত প্রবাহ হচ্ছে বা মিলন স্থলটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। আচ্ছা, এই মন্দাকিনী নদীর তীরে কিন্তু কি রয়েছে? কেদারনাথ, বিখ্যাত ধাম কেদারনাথ রয়েছে এই মন্দাকিনী নদীর তীরে। আচ্ছা, তাহলে মন্দাকিনী আর অলকানন্দা নদীর মিলন স্থলটা কি নামে পরিচিত? রুদ্রপ্রয়াগ। তারপর আবার ওই অলকানন্দা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, আর যেটা তোর ভাগীরথী বা গঙ্গা নদী, সেইটা উৎপত্তি কোথায় হচ্ছে? না, গাঙ্গেত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। এই উৎপত্তি স্থলে গঙ্গা নদী কিন্তু তোর ভাগীরথী নামে পরিচিত। ওই ভাগীরথী নদীটা এসে যখন অলকানন্দার সাথে এসে মিলিত হচ্ছে, সেই স্থানটাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ। হলো? আচ্ছা, দেবপ্রয়াগের পর থেকে কিন্তু গঙ্গা নদীর নাম ধারণ হয়েছে বা নামকরণ হয়েছে। তাহলে উৎপত্তি স্থল থেকে দেবপ্রয়াগ পর্যন্ত গঙ্গা নদীর নাম ছিল ভাগীরথী। দেবপ্রয়াগ যেই হয়ে গেল, দেবপ্রয়াগের পর থেকে কিন্তু এবার সে গঙ্গা নামে প্রবাহিত হচ্ছে। হলো? আচ্ছা, তাহলে কেদারনাথ কোথায় অবস্থিত? মন্দাকিনী নদীর তীরে। যদি বলা হয় বদ্রীনাথ, বদ্রীনাথ কোন নদীতে অবস্থিত? অলকানন্দা নদীর তীরে কিন্তু অবস্থিত। হলো? আচ্ছা, দেবপ্রয়াগের পর থেকে যে রয়েছে হরিদ্বার, ঋষিকেশ, এটা কিন্তু দেবপ্রয়াগের পরে পড়ছে। দেবপ্রয়াগের পরের স্থান থেকে পড়ছে তোর হরিদ্বার, ঋষিকেশ। আর যদি হরিদ্বার এবং ঋষিকেশ কোন নদীতে অবস্থিত? গঙ্গা নদীর তীরে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন। জিএসটি কততম সংবিধান সংশোধনী আইনের দ্বারা প্রবর্তিত হয়েছিল? জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কততম সংবিধান সংশোধনীর দ্বারা কিন্তু প্রবর্তিত হয়েছিল? অপশন বলেছে 100তম সংবিধান সংশোধনী, নাকি 101তম সংবিধান সংশোধনী, নাকি 102তম সংবিধান সংশোধনী, নাকি 103তম সংবিধান সংশোধনী। কি হবে? 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু জিএসটি প্রবর্তন হয়েছে। আচ্ছা, আমাদের ভারতে জিএসটি এসেছে কত সালে? 2017 সালে। আর 1 জুলাই 2017 সালের 1 জুলাই কিন্তু ভারতে জিএসটি এসেছিল। এজন্য 1 জুলাইটাকে জিএসটি ডে বা জিএসটি দিবস হিসাবে কিন্তু সেলিব্রেট করা হয়ে থাকে। আচ্ছা, জিএসটিটা কেমন কর? প্রত্যক্ষ কর নাকি পরোক্ষ কর? পরোক্ষ কর। জিএসটি হচ্ছে এক প্রকারের পরোক্ষ কর। আচ্ছা, জিএসটি সর্বপ্রথম কোন দেশে চালু হয়েছে? ফ্রান্সে সর্বপ্রথম কিন্তু চালু হয়েছিল। কিন্তু আমাদের দেশে যে স্টাইলে জিএসটিটা রয়েছে সেটা কিন্তু ফ্রান্সের মডেলে নয়। কোন দেশের মডেলে? আমাদের তাহলে দেশে কানাডিয়ান মডেলে কিন্তু জিএসটিটা চালু হয়েছে। আচ্ছা, যদি বলা হয়
যে জিএসটিটা আনবার জন্য পার্লামেন্টে যে ভোটাভুটি হয় না, সর্বপ্রথম কোন রাজ্য সমর্থন করেছিল? আসাম। তাহলে এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রয়েছে? জিএসটি 2017 সালের 1 জুলাই কিন্তু ভারতে প্রবর্তিত হয়েছে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। জিএসটি হচ্ছে এক প্রকারের পরোক্ষ কর। আচ্ছা, সর্বপ্রথম জিএসটি চালু হয়েছে ফ্রান্সে, আর আমাদের দেশে হচ্ছে তোর কানাডিয়ান জিএসটিটা চালু রয়েছে। আর সর্বপ্রথম এই জিএসটি আনার জন্য সিগনেচার বা সমর্থন করেছিল কোন রাজ্য? আসাম রাজ্য। আচ্ছা, জিএসটির পূর্ব গুডস এন্ড সার্ভিস ট্যাক্স হলো। আচ্ছা, তাহলে 101 পেলাম। আচ্ছা, 100 নম্বর সংবিধান সংশোধনে কি বলা হয়েছে না, ভারত এবং বাংলাদেশ সীমান্তে যে ছিটমহল, ওই ছিটমহল সম্পর্কে কিন্তু 100তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টসে আলোচনা হয়েছে। তাহলে 102-এ কি বলা হয়েছে না, সামাজিক এবং শিক্ষার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত শ্রেণী বা উপজাতিরা পিছিয়ে রয়েছে, অনগ্রসর শ্রেণীদের কিন্তু বিশেষ সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছে 102তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনীতে। আচ্ছা, 103তম সংবিধান সংশোধনীতে কি বলা হয়েছে না, আর্থিক বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত অনগ্রসর শ্রেণী রয়েছে তাদের সরকারি চাকুরির ক্ষেত্রে কিন্তু 10% করে রিজার্ভেশন দেবে বা 10% করে সংরক্ষণের কথা বলা রয়েছে 103তম সংবিধান সংশোধনীতে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সময়কালে আগত পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময় যে ইবন বতুতা এসেছিল সে কোন দেশ থেকে এসেছিল? অপশন দিচ্ছে চীন দেশ, নাকি গ্রিস, নাকি মরক্কো, নাকি ফ্রান্স। কি হবে? মরক্কো থেকে কিন্তু তোর ইবন বতুতা এসেছিল। আচ্ছা, ইবন বতুতার লেখা একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, কি কিতাব-উল রাহলা। এই বিখ্যাত গ্রন্থটা কিন্তু তোর ইবন বতুতা লিখেছিল। আচ্ছা, যে এসেছিল মোহাম্মদ বিন তুগলকের সময়। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলককে আমরা কি নামে জানি? জুনা খা। আর হচ্ছে পাগল রাজা, পাগল রাজা বলা হয় এই মোহাম্মদ বিন তুগলককে। আচ্ছা, অপশন এ আছে চীন। চীন দেশ থেকে দুজন পর্যটক বা দূত এসেছিল, কি এক হচ্ছে ফাহিয়েন আর একটা হচ্ছে ইউয়েনসাং। আচ্ছা, ফাহিয়েন কার রাজসভায় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভাতে এসেছিল, এবং ফাহিয়েনের লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে ফোক ওয়াকিং। ফোক ওয়াকিং হচ্ছে ফাহিয়েনের লেখা বিখ্যাত গ্রন্থ। আচ্ছা, আর ইউয়েনসাং কার সময় এসেছিল? হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিল, এবং এই ইউয়েনসাংয়ের লেখা একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে সিইউকি। তাহলে ইউয়েনসাং কার সময় এসেছিল? হর্ষবর্ধন। ফাহিয়েন কার সময় এসেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, ফাহিয়েনের লেখা বিখ্যাত গ্রন্থ ফোক ওয়াকিং, আর ইউয়েনসাং এর লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে সিইউকি। হলো? আচ্ছা, অপশন বি আছে গ্রিস। আচ্ছা, গ্রিস থেকে কিন্তু দুজনে এসেছিল, এক হচ্ছে মেগাস্থেনিস, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিল, এবং তার লেখা একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি ইন্ডিকা। আর একজন এসেছিল ডেইমার্কাস। কে? ডেইমার্কাস। ডেইমার্কাস কার সময় এসেছিল না, মৌর্য যুগের যে রাজা তোর বিন্দুসারের সময়কালে কিন্তু এসেছিল ডেইমার্কাস। কোন দেশ থেকে? গ্রিস থেকে। আচ্ছা, অপশন ডি এ আছে ফ্রান্স। ফ্রান্স দেশ থেকে এসেছিল তোর বার্নিয়েভ বা ভার্নিয়েভ, যে যেমন ভাবে প্রোনাউন্সিয়েশন করে, বার্নিয়েভ বা ভার্নিয়েভ। তাহলে এবার বল, বার্নিয়েভ বা ভার্নিয়েভ কার রাজসভায় এসেছিল? কি হবে? শাহজাহান। শাহজাহানের রাজত্বকালে কিন্তু বার্নিয়েভ বা ভার্নিয়েভ এসেছিল ফ্রান্স দেশ থেকে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া তৈরিতে, অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া তৈরিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ও নাইট্রিক অ্যাসিড বা HNO3 কি অনুপাতে মেশানো হয়? অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া তৈরিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড কোন অনুপাতে মেশানো হয়? অপশন বলছে 1:3 অনুপাত, নাকি 3:1, নাকি 1:1, নাকি 2:3। কি হবে? 3:1। অর্থাৎ 3 আয়তন যদি HCl দেয় তার সাথে 1 আয়তন দেওয়া হবে নাইট্রিক অ্যাসিড, ওই যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণটা কি বলা হবে? অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ। আচ্ছা, অ্যাকোয়ারিজিয়ার ব্যবহার কি না, স্বর্ণকারের দোকানে বা সোনার উপর যে দোকান আছে না, সেই দোকানের স্বর্ণকারেরা বিভিন্ন ধাতু
সোনার উপায় বিভিন্ন ধাতুগুলোকে দ্রবীভূত করতে কিন্তু এই দ্রবণটি তৈরি করে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়ার ব্যবহার কোথায় দেখা যায়, স্বর্ণকারের দোকানেতে বা স্বর্ণকারটা ব্যবহার করে থাকে। আচ্ছা, এই অ্যাকোয়া রিজিয়ার বর্ণটা কেমন হবে, কমলা বা হলুদ, কমলা বা হলুদ ওই রঙের কিন্তু তোর অ্যাকোয়া রিজিয়া বা অম্লরাজের বর্ণটা হবে। আচ্ছা, HCl কি একটি তীব্র কি গ্যাস, কি অ্যাসিড, জারক না অজারক? অজারক। HCl হচ্ছে অজারক আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে কিন্তু একটা জারক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড একটা জারক অ্যাসিড আর HCl হচ্ছে একটা কি অজারক অ্যাসিড হলো। আচ্ছা, আর তোর HCl কে আমরা কি নামে ডাকি? সামুদ্রিক। HCl কে সামুদ্রিক অ্যাসিড বা মিউরিয়েটিক, সামুদ্রিক অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড। আর নাইট্রিক অ্যাসিডকে আমরা কি নামে ডাকি? অ্যাকোয়া ফর্টিস বা শক্তিশালী জল। তাহলে অ্যাকোয়া ফর্টিস শক্তিশালী জল কাকে বলবো? নাইট্রিক অ্যাসিডকে। মিউরিয়েটিক অ্যাসিড আর তোর হচ্ছে সামুদ্রিক অ্যাসিড বলা হবে কাকে? HCl কে হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, শক্তি প্রবাহের 10% সূত্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? শক্তি প্রবাহ বা এনার্জি ফ্লো এর যে 10% ল আছে সেটা কে প্রবর্তন করেছিল? অপশন বলছে এজি ট্যান্সলে, নাকি লিন্ডেম্যান, নাকি আর্নেস্ট হেকেল, নাকি ওডাম। কি হবে? লিন্ডেম্যানের 10% ল। কি বিষয়টা না, লিন্ডেম্যান বলছে যে যারা উৎপাদক শ্রেণীতে রয়েছে বা যারা খাদ্য তৈরি করছে তাদের মধ্যে যদি ধর 1000 ক্যালোরি শক্তি থাকে, তার মধ্যে যদি 1000 ক্যালোরি শক্তি থাকে, ওই উৎপাদককে যারা খাচ্ছে কি প্রথম শ্রেণীর খাদক, তাই তো, তাদের মধ্যে কিন্তু আর 1000 ক্যালোরি যাবে না, তার 10% যাবে, অর্থাৎ 100 যাবে। আবার প্রথম শ্রেণীর খাদক কি যে দ্বিতীয় শ্রেণীর খাদক খাচ্ছে তার মধ্যে কিন্তু আর 100 যাবে না, যাবে 10 যাবে। অর্থাৎ প্রতিটি টপিক লেভেলে একটা ধাপ থেকে একটা ধাপে যখনই যাবে শক্তিটা ফ্লো করবে তখন কিন্তু তার 10% করে 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 যাবে, কমবে কমে কমে যাবে, মানে 10% করে হবে। উৎপাদক শ্রেণীর মধ্যে যদি ধর 1000 থাকে মানে ক্যালোরি শক্তি থাকে, তাকে যে খাচ্ছে ধর ছাগল খাচ্ছে, সে কিন্তু আর 1000 ক্যালোরি শক্তিটা পাচ্ছে না ঘাসের কাছ থেকে। সে কিন্তু ঘাসের যদি 1000 ক্যালোরি শক্তি থাকে সেখান থেকে তার ছাগলের শরীরে যাবে কত না, তো 100 ক্যালোরি শক্তি সঞ্চারিত হবে। ঠিক আছে, এইভাবে প্রতিটি টপিক লেভেলে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যখনই যাবে শক্তিটা কিন্তু 10% করে করে হয়ে যাবে। ঠিক আছে, 10% হয়ে যাবে। এটাই হচ্ছে কি না 10% ল অফ এনার্জি ফ্লো। আচ্ছা, এজি ট্যান্সলে কি না সর্বপ্রথম ইকোসিস্টেম বাংলা প্রতিশব্দ কি? বাস্তুতন্ত্র। এই ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিল কে? এজি ট্যান্সলে। আর আর্নেস্ট হেকেল কি না সর্বপ্রথম ইকোলজি শব্দটা ইউজ করেন। তাহলে সর্বপ্রথম ইকোলজি বা বাস্তুবিদ্যা যখন বলবে সেটা হয়ে যাবে আর্নেস্ট হেকেল। আচ্ছা, বাস্তুতন্ত্র আর বাস্তুবিদ্যা কি? বাস্তুতন্ত্র হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানে জীব ও জড় বা জীব বা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে মিথস্ক্রিয়াতে গড়ে ওঠা একটা সুসম্পর্কই হচ্ছে কি বাস্তুতন্ত্র। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে জীব ও জড়ের মধ্যে বা উদ্ভিদ প্রাণীর মধ্যে যে পারস্পরিক আন্তঃমিথস্ক্রিয়ায় গঠিত সম্পর্কটাই হচ্ছে বাস্তুতন্ত্র। আর বাস্তুতন্ত্রটা যে শাখাতে নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় বাস্তুবিদ্যা বা ইকোলজি। তাহলে আর্নেস্ট হেকেল ওই ইকোলজি শব্দটা প্রথম দিয়েছিল। আর তোর হচ্ছে তোর এজি ট্যান্সলে সর্বপ্রথম এই বাস্তুতন্ত্র ওয়ার্ডটা কিন্তু সর্বপ্রথম দিয়েছিল। আচ্ছা, ইকোলজি হচ্ছে আমরা কি পেলাম? আর্নেস্ট হেকেল। যদি বলা হয় ভারতে বাস্তুবিদ্যার জনককে, হয়ে যাবে রামদেব মিশ্র। ভারতে ইকোলজির জনক হচ্ছে রামদেব মিশ্র। আচ্ছা, আর ওডাম কি? ওডাম হচ্ছে ফাদার অফ মডার্ন ইকোলজি। ফাদার অফ মডার্ন ইকোলজি হচ্ছে ওডাম। তাহলে একবার সবগুলো বলে দিচ্ছি। লিন্ডেম্যান আছে 10% ল অফ এনার্জি ফ্লো। আচ্ছা, আর্নেস্ট হেকেলের রয়েছে কি ইকোলজি। আচ্ছা, এজি ট্যান্সলের রয়েছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। আর ওডামকে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন ইকোলজি। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? ভারতের সংবাদপত্র কোনটি, মানে সর্বপ্রথম সংবাদপত্র কোনটি ছিল? অপশন বলছে হিন্দু প্যাট্রিয়ট, নাকি না দা বেঙ্গলি,
নাকি হিন্দুস্তান টাইমস, নাকি বেঙ্গলি গেজেট? কি হবে? বেঙ্গলি গেজেট বা বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের সর্বপ্রথম নিউজ পেপার বা সংবাদপত্র। আচ্ছা, যেটা সম্পাদনা কে করেছিল? জেমস অগাস্টাস হিকি কিন্তু সম্পাদনা বা প্রকাশক ছিলেন। আচ্ছা, কত সালে প্রকাশিত হয়? 1780 কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। আচ্ছা, তার নেচারটা কেমন ছিল? না সাপ্তাহিক, অর্থাৎ প্রতি সপ্তাহে সপ্তাহে পাবলিশ হতো। তাহলে ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে কি না জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট, যেটা 1780 সালে পাবলিশড হয়, আর নেচার কেমন? সাপ্তাহিক ছিল। আচ্ছা, অপশন এ বলেছে হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা প্রকাশক কে ছিল? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, দ্য বেঙ্গলির প্রকাশক সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হয় মুকুটহীন রাজা বলা হয়। আচ্ছা, হিন্দুস্তান টাইমস কে এম পানিক্কর কিন্তু উদ্বোধন করেছিল তোর এই হিন্দুস্তান টাইমস নামক পত্রিকাটা। আচ্ছা, যদি বলা হয় ভারতের সর্বপ্রথম বাংলার পত্রিকা এবং সেটা সাপ্তাহিক, সমাচার দর্পণ হচ্ছে ভারতের প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা হলো, যেটা প্রকাশকাল কত? 1818 সালে বাংলার প্রথম সাপ্তাহিক কিন্তু পত্রিকা। আর যদি বলা হয় বাংলায় সর্বপ্রথম দৈনিক পত্রিকা, তখন হয়ে যাবে সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর হচ্ছে বাংলার দৈনিক পত্রিকা, প্রথম বাংলা দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর, যেটা প্রকাশ হয়েছিল 1830 সালে, এবং কে প্রকাশ করেছিল? না তোর ঈশ্বরচন্দ্র গুপ্ত হলো। সবগুলো বলেছিলেন। সর্বপ্রথম যে সংবাদপত্র বলে বেঙ্গল গেজেট, যে উদ্বোধন প্রকাশক ছিল কে? জেমস অগাস্টাস হিকি, 1780 সালে করেছিল, নেচার ছিল সাপ্তাহিক। আচ্ছা, যদি বলা হয় ভারতের বাংলা ভাষায় সাপ্তাহিক প্রথম পত্রিকা, বাংলা ভাষায় এবং সাপ্তাহিক বলে তখন হবে মার্সম্যানের সমাচার দর্পণ, যেটা 1818-তে। যদি বলা হয় বাংলা ভাষায় সর্বপ্রথম দৈনিক নিউজ পেপার কোনটা ছিল, তখন হয়ে যাবে সংবাদ প্রভাকর। সংবাদ কৌমুদি কিন্তু নয়, সংবাদ কৌমুদি যে রাজা রামমোহন রায়, সংবাদ প্রভাকর, যেটার প্রকাশক ছিল কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কে সোনালী চতুর্ভুজ চালু করেছিল? কে সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল চালু করেছিল? অপশন বলছে অটল বিহারী বাজপেয়ী সরকার, নাকি জওহরলাল নেহরু সরকার, নাকি নরেন্দ্র মোদী সরকার, নাকি মনমোহন সিং এর সরকার? কি হবে? অটল বিহারী বাজপেয়ী শাসনকালে বা সময়কালে কিন্তু তোর এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজটা চালু হয়েছিল। আচ্ছা, সোনালী চতুর্ভুজটা কি না দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই চারটি মেট্রোপলিটন সিটিকে 4 বা 6 চ্যানেল বিশিষ্ট অতি উন্নত পদ্ধতিতে সড়কপথ তৈরি করা হয়েছে এবং সেগুলোকে পরস্পর যুক্ত করা হয়েছে, যার আকৃতি কিন্তু চতুর্ভুজের আকৃতি বিশিষ্ট। এটাই হচ্ছে কি সোনালী চতুর্ভুজ। আচ্ছা, সোনালী চতুর্ভুজ যদি বলা হয় তখন এই সড়ক পথটাকে বলবো, আর যখনই বলে দিবে তোর হীরক চতুর্ভুজ, যখন এই হীরক চতুর্ভুজ বলে দিবে তখন কিন্তু সড়ক পথ হবে না, তখন হয়ে যাবে কি রেলপথ। এই মেট্রোপলিটন সিটিগুলোকে যুক্ত করবে, কিন্তু রেলপথ দ্বারা যখন যুক্ত করবে সেটা হয়ে যাবে ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল বা হীরক চতুর্ভুজ। আর যদি বলা হয় সোনালী চতুর্ভুজ, তখন এগুলোকে কি সড়ক পথ দ্বারা যুক্ত করবো। আচ্ছা, সোনালী চতুর্ভুজের কর্মসূচিটা কোন বছর গৃহীত হয়েছিল বা গ্রহণ করেছিল? 2001 সালে কিন্তু সোনালী চতুর্ভুজের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং সোনালী চতুর্ভুজের কাজটা শেষ হয়েছিল 2012 সালে। আচ্ছা, কোন অথরিটি এই কাজটার দায়িত্ব নিয়েছিল? NHAI অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু এই কর্মসূচিটা গ্রহণ করেছিল বা দায়িত্বটা নিয়েছিল। আচ্ছা, এই যে 4টে মেট্রোপলিটন সিটিটাকে যুক্ত করা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে কোন দুটি স্থানের মধ্যে যে দূরত্বটা রয়েছে সব থেকে বেশি? মাথায় রাখবো কলকাতা, চেন্নাই, এই দুটোর মধ্যে দূরত্ব কিন্তু সব থেকে বেশি ছিল। আর যদি বলা হয় কোন দুটি স্থানের মধ্যে দূরত্ব সবচেয়ে কম ছিল? চেন্নাই, মুম্বাই।
তাহলে চেন্নাইয়ের সাথে কলকাতার দূরত্ব সর্বাধিক, আর হচ্ছে চেন্নাইয়ের সাথে মুম্বাইয়ের দূরত্ব সর্বনিম্ন। আচ্ছা, তোর এই সোনালী চতুর্ভুজের দৈর্ঘ্য কত ছিল? 5846 কিমি হলো, 5846 কিমি হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন। এখানে একটা অপশন মনমোহন সিং। হ্যাঁ, মনমোহন সিং দেখি বল। ওই আরবিআই এর প্রাক্তন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যে কিন্তু আরবিআই এর গভর্নরের পদ কিন্তু অলংকৃত করেছে, বা একমাত্র মনমোহন সিংই ছিল কিন্তু আরবিআই এর গভর্নর ছিল, এক্স গভর্নর ছিল। ঠিক আছে, তাহলে মনমোহন সিং কিছুদিন আগে যেহেতু প্রয়াত হয়েছে, তাহলে মনমোহন সিংকে আমাদের ভালোভাবে করতে হবে, যে কোনো সময় মনমোহন সিং থেকে কোয়েশ্চেন আসতে পারে হলো। আচ্ছা, আর নরেন্দ্র মোদী এত কিছু করেছে, এখন তো মানে বলার বাইরে, এত কিছু মানে অভাবনীয়, মানে মানুষ যেগুলো কল্পনাও করতে পারেনি সেগুলো কিন্তু নরেন্দ্র মোদী করেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে জনসমক্ষে প্রথম কোন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধনে এসেছিলেন? মানে বলছে যে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে ভারতের কোন সর্বপ্রথম উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিল? অপশন বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন, নাকি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন, নাকি বোম্বে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন, নাকি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন? কি হবে? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনে কিন্তু এসেছিল। আচ্ছা, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা যায়? 1893 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা গেছিল। আচ্ছা, দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিল কত সালে? 1915 সালে 9ই জানুয়ারি। আচ্ছা, ওই 9ই জানুয়ারি দিনটাকে ভারতে প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয়। আচ্ছা, এই যে 1915 সালে আসলো, তার পরের বছর অর্থাৎ 1916 সালে তোর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু মহাত্মা গান্ধী এসেছিল। তখন কিন্তু মহাত্মা গান্ধীর এত পপুলারিটি ছিল না, মানে সেই তো এসছে, তখন কিন্তু তার এত প্রভাব থাকেনি। আস্তে 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 তার প্রভাবটা মহাত্মা গান্ধীর বৃদ্ধি পেতে থাকলো। আচ্ছা, এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়টা কে স্থাপন করেছিল? না, মদন মোহন মালব্য এবং অ্যানি বেসান্ত। মদন মোহন মালব্য এবং অ্যানি বেসান্তের এই যৌথ সহযোগিতায় কিন্তু বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। আচ্ছা, এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করতে একজন জমিদান করেছিল। কে জমিদান করেছিল? প্রভু নারায়ণ সিং কিন্তু এই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়টা হতে জমিদান করেছিল। আচ্ছা, এই যে মদন মোহন মালব্য বললাম, মদন মোহন মালব্যকে আমরা কি নামে জানি? মহামান্য বললে কি? মদন মোহন মালব্য। আর লোকমান্য বললে বাল গঙ্গাধর তিলক হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটি হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রশ্নটি হলো, জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি কার? অপশন বলছে লাল বাহাদুর শাস্ত্রী, নাকি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, নাকি জওহরলাল নেহেরু, নাকি মহাত্মা গান্ধী। জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি কার? অপশন লাল বাহাদুর শাস্ত্রী, অপশন বি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অপশন সি তোর জওহরলাল নেহেরু, অপশন ডি মহাত্মা গান্ধী। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনা এবং প্রশ্ন কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।